22 এপ্রিল 2025 ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগামে যেখানে কিছু সাধারণ মানুষ ঘুরতে গেছিল, সময় কাটাতে গেছিল, সেখানে কিন্তু কিছু আতঙ্কবাদী দ্বারা সেখানকার সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয় এবং ধর্ম জিজ্ঞাসা করে শুধুমাত্র হিন্দুদের ওপর অ্যাটাক করা হয়েছিল। এবং তারপরে ভারতবর্ষের সরকার তার যে মনোভাব দেখিয়েছে এই আতঙ্কবাদের বিরুদ্ধে, সেটা কিন্তু প্রশংসনীয়। এবং তারপর থেকে ভারত সরকার এটা ভেবে নিয়েছে বা তাদের কাজকর্মে এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে কোনো কোণে ভারত বিরোধী যে সমস্ত শক্তি কাজ করবে তাদের বিরুদ্ধে তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে অথবা সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। এই মুহূর্তে ভারতবর্ষ বহিঃশত্রু এবং ঘরের ভেতরে বসে থাকা শত্রুর যে কোনো রকম আক্রমণকে 100% দমন করার জন্য প্রস্তুত রয়েছে। এবং কিছুদিন আগে আমরা যে অপারেশন সিন্দুর লঞ্চ করতে দেখেছিলাম ভারতবর্ষকে, সেই অপারেশন সিন্দুরে আমাদের বাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে ড্রোনের মাধ্যমে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানকার যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে একেবারে ধ্বংস করে এসেছে। এবং সেখানে কোনো রকম সাধারণ মানুষের ওপর গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। অপারেশন সিন্দুর লঞ্চের পর আমরা দেখেছি যে একাধিক নামি দামি যে সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো ছিল, সেই অর্গানাইজেশনের যে সমস্ত মাথারা ছিল তাদের জানাজা পড়তে দেখা গেছে পাকিস্তানে। অনেকেই তাদের মধ্যে এই মুহূর্তে হয়তো 72 হুরের কাছে বসে আছে। এবং এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর যারা মাথা, তাদেরকে 72 হুরের কাছে পাঠানোর জন্য ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নৌবাহিনীকে আমার একটি স্যালুট। এবং এই পরিস্থিতির মধ্যে রিসেন্ট যে খবরটা আসছে সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। বিভিন্ন সোর্স থেকে এটা জানা যাচ্ছে যে ভারত মায়ানমারের ভেতরে ড্রোনের মাধ্যমে ULFAI ও NSCN কে ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। উলফা আই এবং NSCN কে, এই যে দুটো সংগঠন যারা মায়ানমার এবং ভারতবর্ষের ভেতরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করে থাকে, এই সংগঠনগুলো কারা এবং তাদের আসল কাজটা কি, এবং তাদের এই ঘাঁটিগুলোর ওপর ভারতবর্ষের সেনাবাহিনী আদৌ কি আক্রমণ করেছে, আসুন সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। যারা আমাদের এই ভিডিওগুলোকে রোজ দেখেন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। উলফা আই হচ্ছে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আতঙ্কবাদী সংগঠন। উলফা আই একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগ্রামী আন্দোলনকারী দল, যাদের মূলত কাজটা হচ্ছে আসামের ভেতরেই। এবং এদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে আসামকে ভারতবর্ষ থেকে আলাদা করা এবং আসামকে একটি আলাদা রাষ্ট্র গঠন করা। এবং সেই কাজ তারা অনেক দিন ধরেই করে চলেছে। 1990 সালে ভারত সরকার এই ULFAI কে একটি নিষিদ্ধ এবং আতঙ্কবাদী ও জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করে। অপরদিকে ন্যাশনাল কাউন্সিল অফ নাগাল্যান্ড অ্যান্ড খাপলা, এই যে সংগঠনটি রয়েছে, এই সংগঠনটি মূলত একটি খ্রিস্টানবাদী এবং মাওবাদী সংগঠন, যারা মূলত মায়ানমার এবং ভারত ও মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানেই তাদের নিজস্ব কাজকর্ম করে থাকে। এই সংগঠনটি মূলত ভারতের উত্তর পূর্ব ও মায়ানমারের ভেতরেও জঙ্গি কার্যকলাপ চালায়। ভারতের গোয়েন্দা রিপোর্টে একাধিকবারই তথ্য উঠে এসেছে যে চীন ও পাকিস্তান, এই যে দুটি সংগঠন রয়েছে, এই সংগঠন দুটিকে অস্ত্র এবং আর্থিকভাবে সহায়তা করে। এবার আসা যাক মূল বক্তব্যে। এই যে দুটি জঙ্গি সংগঠন রয়েছে যারা চিরকাল ভারতবর্ষের বিরোধী এবং ভারত বিরোধী একটা মতবাদ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং ভারতবর্ষ থেকে এই যে 7 সিস্টার রয়েছে তার যে সমস্ত প্রদেশ বা রাজ্যগুলো রয়েছে সেগুলোকে আলাদা করার চেষ্টা করে চলেছে বহুদিন ধরে। তারা দাবি করেছে যে রবিবার ভোরবেলা প্রায় 100টি ড্রোন নিয়ে ভারতবর্ষ নাকি মায়ানমারের ভেতরে ঢুকে তাদের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ চালায়, এবং তার ফলে নাকি তাদের 3 জন প্রবীণ যে লিডার রয়েছে তারা মৃত্যুবরণ করে। ভারত মায়ানমারের সীমান্তের কাছে নাগা স্বশাসিত অঞ্চলে অবস্থিত শিবিরগুলিতে লক্ষ্য করে চালানো হয়েছে এই স্ট্রাইক। এমনকি তাদের দাবি এই যে মায়ানমারের বাহিনীর সহযোগিতায় নাকি ভারতবর্ষ এই অভিযান চালিয়েছে। দেখুন, এই সূত্রে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে আলোচনা করা বা একটু ইতিহাসের পাতায় ফিরে যাওয়াটা অত্যন্ত দরকার। এবং সেই কারণেই আপনাদেরকে এটা বলে রাখা বা আপনাদেরও এটা জেনে রাখা উচিত যে ভারতবর্ষ এবং মায়ানমারের যে সীমান্ত রয়েছে সেটা অত্যন্ত জটিল, এবং সেখানে পাহাড় ও জঙ্গল থাকার জন্য এই সীমান্তবর্তী এলাকাগুলোয় এই সমস্ত জঙ্গি কার্যকলাপ করা কিন্তু অত্যন্ত সোজা।
এই ঘটনার পর এই জঙ্গি সংগঠনটি একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনে তারা যেটা বলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছে যে ঔপনিবেশিক বাহিনীর ড্রোন হামলায় নিহত ইউনাইটেড লিবারেশন ফোর্সেস অফ আসামের নিম্ন পরিষদের মাননীয় সভাপতি লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসামের শেষকৃত্য এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদারি বাহিনীর মানবতার সকল সীমা নাকি অতিক্রম করেছে এবং ভাড়াটে বাহিনীর এই যে নৃশংস অত্যাচার এর বদলা নাকি তারা নেবে এবং এই বদলা নেওয়ার জন্য তারা আসামের মানুষকে তাদের পাশে পাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যদিও এই ঘটনা কালকে ঘটে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী এই ঘটনা নিয়ে কোনো রকম কোনো দায়ভার স্বীকার করেনি, বরঞ্চ তারা এটাই জানিয়েছে যে এই ঘটনার মধ্যে তাদের কোনো রকম কোনো সংযোগ নেই। এমনকি আসামের মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন প্রেস কনফারেন্স করে যে আসামের পুলিশও এই ধরনের কোনো রকম কোনো অপারেশন চালায়নি। এবার দেখুন, ইতিহাসের পাতায় ঠিক 10 বছর যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ মায়ানমারের ভেতরে ঢুকে কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এবং সেই সার্জিক্যাল স্ট্রাইকের নাম ছিল হট পারসুট। কি ছিল এই হট পারসুট আর কেনই বা এই সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষ মায়ানমারের ভেতরে ঢুকে করেছিল, আসুন এইবার জেনে নেওয়া যাক। 9 জুন 2015 ভারত একটি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল মায়ানমারে। জঙ্গি সংগঠন NSCN-কে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের উপর ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইক ছিল আসলে একটি প্রতিশোধ। মণিপুরে অবস্থিত ভারতের ডোগরা রেজিমেন্টের উপর যে অতর্কিত আক্রমণ করেছিল এই জঙ্গি গোষ্ঠী, তার বিরুদ্ধেই ছিল এই স্ট্রাইক। এবং এই হট পারসুট যে সার্জিক্যাল স্ট্রাইকটি ভারতবর্ষের সেনা, প্যারা কমান্ডার এবং এয়ারফোর্স মিলে সংঘবদ্ধভাবে সংগঠিত করেছিল, তাতে কিন্তু এই জঙ্গি সংগঠনের প্রায় 38 জন জঙ্গির মৃত্যু হয়েছিল। এবং সেই কারণেই হয়তো আজও দাঁড়িয়ে এই জঙ্গি সংগঠনগুলো ভাবছে যে ভারতবর্ষই এই আক্রমণ করেছে বা এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দেখুন, এই হচ্ছে মূল ঘটনা যেটা রবিবার দিন ভোরবেলা ঘটেছে। এবার দেখুন, দুটো কথা এই মুহূর্তে উঠে আসছে। একটা হচ্ছে ভারতবর্ষই হয়তো মায়ানমারের সাহায্য নিয়ে অথবা না নিয়ে মায়ানমারের ভেতরে ঢুকে গিয়ে এই সমস্ত জঙ্গি কার্যকলাপগুলো যারা করছে, যারা বাংলাদেশ এবং চীনের সঙ্গে হাতে হাত মিলিয়ে যারা ইন্ডিয়ার এই 7 সিস্টারকে যারা ভারতবর্ষ থেকে সরিয়ে ফেলার অথবা কেটে ফেলার যে একটা ষড়যন্ত্র করছে, সেই জন্যই হয়তো ভারতবর্ষ এই অপারেশনটাকে লঞ্চ করেছে। কিন্তু যেহেতু ভারতবর্ষ আর্মি বাহিনী এই মুহূর্তে এই ধরনের কোনো রকম কোনো দায়ভার স্বীকার করছে না, তাই ভারতবাসী হিসাবে আমার মনে হয় যে ভারত এই রকম কোনো ঘটনা ঘটায়নি। কারণ আগেও যখন হট পারসুট যে সার্জিক্যাল স্ট্রাইকটি ভারতবর্ষ করেছিল, তখন কিন্তু তারা তার দায়ভার স্বীকার করেছিল। এমনকি পাকিস্তানের ভেতরে ঢুকেও তারা যখন সার্জিক্যাল স্ট্রাইক করে, তারা কিন্তু তার দায়ভার স্বীকার করে। আমরা কিন্তু পাকিস্তান বা অন্যান্য দেশের মতো নই যারা বিভিন্ন ধরনের আতঙ্কবাদী কার্যকলাপ করে তারপরে নিজেদেরকে সাধু বলে দাবি করে। সেই কারণেই হয়তো এই কনক্লুশনটা বলাই যেতে পারে যে এটা ভারতবর্ষ কোনোভাবেই করতে পারে না। কিন্তু দেখুন, আর একটা দিকও হতে পারে যে ভারতবর্ষের সঙ্গে মায়ানমারের এই মুহূর্তে সম্পর্ক এবং ভারতবর্ষ এবং মায়ানমারের ভেতরে যে সমস্ত ট্রিটিগুলো সাইন হয়েছে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ মায়ানমারের সাহায্য নিয়ে তার এই 7 সিস্টারের সঙ্গে তাদের যে সংযোগ ব্যবস্থা সেটাকে আরও উন্নততর করার চেষ্টা করছে। এবং সেই কারণেই হয়তো বাংলাদেশের ইউনুস সরকার যারা 7 সিস্টারকে ভারতবর্ষ থেকে আলাদা করতে চায়, বা চাইনিজ যে গভর্নমেন্ট রয়েছে তাদেরও যে একটা উদ্দেশ্য রয়েছে, সেই কারণেই হয়তো তারা ভারত এবং মায়ানমারের সম্পর্ককে খারাপ করার জন্য বা পৃথিবীর সামনে ভারতবর্ষের যে মর্যাদা সেটাকে নিচে নামানোর জন্য এই প্রোপাগান্ডা খেলা খেলছে। এটা নতুন নয়, এর আগেও কিন্তু চায়না এই সমস্ত অনেক খেলা খেলে এসেছে। এবার দেখুন, দুটো কথা আমি বলে এই ভিডিওটা শেষ করতে পারি। একটা হচ্ছে, ভারতবর্ষ এই আক্রমণ করেনি, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝিও না, আর সত্যি সত্যি ভারতবর্ষ এই আক্রমণ করেনি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের কাছে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। জয় হিন্দ, বন্দে মাতরম।